ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিপদসীমার উপরে নদীর পানি। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, বলছেন সিইসি। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আলোচনায় আশাবাদী, বলছেন প্রেস সচিব। জানাবো, অবশেষে এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন 2 শতাধিক আন্দোলনকারী। এবং সর্বশেষ জানাবো, খুলনায় টানা বৃষ্টিতে ধসে পড়ল সাব রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিপদসীমার উপরে নদীর পানি। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিনলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল 4টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ। আগামী 2 থেকে 3 দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সরজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল রোড ও পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকায় নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালামাল। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, বলছেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হতে পারে, এমন বক্তব্য আসে গত 13 জুন ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে। তারপর থেকে দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন চূড়ান্ত ঘোষণা অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আসেনি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানালেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। সিইসি আরও বলেন, কোনো দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দিব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন, যথাসময়ে আপনারা জানতে পারবেন, আর আমাদের প্রস্তুতির বিষয় আপনারা জানেন। তিনি বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড রয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই হচ্ছে সুযোগ। এএমএম নাসির উদ্দিন বলেন, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আপনারা উঠে আসুন এবং আমরা প্রমাণ করতে চাই আমরা পারি। সরকারি কর্মচারীরা পারে, আইন শৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। এর আগে নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক করেন সিইসি। সেখান থেকে বের হয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত 3 নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন, তাদের আমরা নেব না। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব সেসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আলোচনায় আশাবাদী, বলছেন প্রেস সচিব। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে বলে তিনি একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে। শফিকুল আলম আরও বলেন, আমরা ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছি, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আশা করছি। ভিয়েতনামের উপর শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে আমাদের শুল্ক নীতির তুলনা চলে না। তাদের অর্থনীতি মূলত বাণিজ্য নির্ভর। জিডিপির 80% ট্রেড থেকে আসে, আর আমাদের ক্ষেত্রে সেটা মাত্র 10 থেকে 13%। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ট্রেড নেগোসিয়েশন একরকম, আর ভিয়েতনামের ক্ষেত্রে সেটা ভিন্ন।
বাংলাদেশের উপর 35% শুল্ক কমবে কিনা এই প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই মুহূর্তে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলোচনার পরে পরিষ্কার হবে কি হবে না। তবে আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান পৌঁছানো যাবে যা দুই দেশের জন্যই লাভজনক হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। তারা বাংলাদেশের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করেছেন। রোহিঙ্গা সংকটেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেখানে অন্যান্য দেশ যদি 100 টাকার মধ্যে 50 টাকা দেয়, সেখানে যুক্তরাষ্ট্র একাই 50 টাকা দেয়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ট্রেড নেগোসিয়েশনেও আমরা প্রত্যাশা করি। উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ করে, যা কার্যকর হয় 9 এপ্রিল থেকে। পরে বিশ্ব অর্থনীতির অস্থিরতা বিবেচনায় নিয়ে সেটি 3 মাসের জন্য স্থগিত করা হয়। আগামী 9 জুলাই সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে 35% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। অবশেষে এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইল 2 শতাধিক আন্দোলনকারী। অবশেষে এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন 2 শতাধিক আন্দোলনকারী। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার দাবিতে আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী সংস্থাটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন। জানা গেছে, প্রায় 200-র মতো আয়কর ক্যাডার কর্মকর্তা চেয়ারম্যান আব্দুর রহমান খান কাছে ব্যাচ ভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব্যাচের মধ্যে 40, 38, 33, 31, 30, 29 ও 28 ব্যাচের কর্মকর্তা বেশি ছিল। সকাল 9টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের কাছে ক্ষমা চান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের আমি ক্ষমা করে দিয়েছি। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এর আগে গত সপ্তাহে এনবিআর এর 2 জন সদস্য সহ সব মিলিয়ে সংস্থাটির 16 জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। আন্দোলন প্রত্যাহারের পরে এই পর্যন্ত 3 জন সদস্য ও 1 জন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারের সীমা লঙ্ঘন করেছে সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। আন্দোলন প্রত্যাহারের পর বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসর বদলি বরখাস্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন ওই কয়েকজনকে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। খুলনায় টানা বৃষ্টিতে ধসে পড়ল সাব রেজিস্ট্রি অফিসের ভবনের ছাদ। খুলনা সদর সাব রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে ভোরে ব্রিটিশ আমলে তৈরি জরাজীর্ণ চুন সুরকির ছাদটির মাঝের অংশ ধসে পড়েছে। এতে বৃষ্টির পানিতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে। স্থানীয়রা জানান, খুলনা সদর সাব রেজিস্ট্রির কার্যালয়ের ভবনটি ব্রিটিশ আমলে তৈরি। ভবনটিতে রয়েছে খুলনা এবং বাগেরহাট জেলার জমির মূল্যবান কাগজপত্র। সেখান থেকে মানুষ জমি কেনাবেচা সংক্রান্ত দলিল নিবন্ধনের কাজ করেন। তবে সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশে প্লাস্টার খসে পড়েছে। সবশেষ গত 2 বছর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়ের পুরো ছাদের প্লাস্টার খসে পড়ে কয়েকজন আহত হন। সেখানেই বাঁশ ও নেট টানিয়ে দাপ্তরিক কাজ চলছে। খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে, প্লাস্টার খসে পড়েছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি যেন না আসতে পারে সেজন্য ছাদের ওপর পলিথিন দিয়ে শ্রমিকদের মাধ্যমে রেকর্ড রুম পরিষ্কার করা হচ্ছে। আর পানিতে যে ভলিউম বইগুলো ভিজে গিয়েছে তা সংরক্ষণের চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।